সবাইকে ওয়েলকাম আজকে ডিসকাশনের সেশনে। আজকে আমরা মেরি উলস্টোনক্রাফটকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন কি, ওমেন এডুকেশন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বা তার ভিউটা কি, এবং শিক্ষার এলিমেন্ট সম্পর্কে তিনি কি কি মত পোষণ করেছেন তা আমরা জেনে নেব খুব সংক্ষিপ্তভাবে। তো চলুন তাহলে কথা না বাড়ি আলোচনায় এগিয়ে যাব। প্রথমে আগে আমরা জেনে নেব হু ইজ মেরি উলস্টোনক্রাফট, অর্থাৎ মেরি উলস্টোনক্রাফট কে। তার ব্যাপারে বলা হচ্ছে এখানে মেরি উলস্টোনক্রাফট ইজ এ মাদার অফ ফেমিনিস্ট, অর্থাৎ তিনি কে? তিনি হচ্ছেন নারীবাদের জননী বা নারীবাদের মা, যার কারণে তাকে মাদার অফ ফেমিনিস্ট বলা হয়। ঠিক আছে, এবারে তার ব্যাপারে বলা হচ্ছে হার ফিলোসফি ইজ বেসড অন লিবারেল ফেমিনিজম, অর্থাৎ তিনি যে ধরনের দার্শনিক চিন্তাভাবনা পোষণ করতেন বা তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করতেন বা তার যে দর্শন বা দার্শনিক ভাবধারা, সেটা কিসের উপর প্রতিষ্ঠিত ছিল বা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? লিবারেল ফেমিনিজমের উপরে, অর্থাৎ উদারপন্থী বা উদারবাদী যে নারীবাদ তার উপর ভিত্তি করে। তারপরে বলা হচ্ছে শি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, মোরাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফার অ্যান্ড অ্যাডভোকেট অফ ওমেন্স রাইট, অর্থাৎৎ তিনি ছিলেন ইংরেজ লেখিকা, মোরাল এবং পলিটিক্যাল দার্শনিক এবং নারীর অধিকারের ওকালতি তিনি করতেন। তারপরেই বলা হয়েছে এখানে মেরি উলস্টোনক্রাফট ওয়াজ বর্ন অন 27 এপ্রিল 1759, অর্থাৎ তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1759 সালে 27 এপ্রিল। She was the second of the 7 children of Elizabeth Dixon and Edward John Wollstonecraft. তিনি ছিলেন কি? এলিজাবেথ ডিকসন এবং এডওয়ার্ড জন উলস্টোনক্রাফটের 7 সন্তানের মধ্যে দ্বিতীয়তম সন্তান, অর্থাৎ তার মায়ের নাম কি এখানে? এলিজাবেথ ডিকসন, এবং তার বাবার নাম হচ্ছে কি? এডওয়ার্ড জন উলস্টোনক্রাফট। তারপরে এখানে বলা হয়েছে ইন 1784 at the age of 24 Mary Wollstonecraft opened up her own school for girls at Newington Green, অর্থাৎ নিউইংটন গ্রিন নামক স্থানে 1784 সালে 24 বছর যখন মেরি উলস্টোনক্রাফটের বয়স, সে সময় তিনি কি করেছিলেন? মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন তিনি করেছিলেন। ঠিক আছে, এরপরে আমরা জেনে নেব যে নারী শিক্ষা সম্পর্কে বা ওমেন এডুকেশন সম্পর্কে মেরি উলস্টোনক্রাফটের ভিউটা কি রূপ ছিল বা তার দৃষ্টিভঙ্গি কি ধরনের ছিল। এখানে বলা হচ্ছে শি এমফেসাইজ অন ওমেন এডুকেশন, তিনি নারী শিক্ষার উপর গুরুত্ব প্রদান করেছিলেন বা গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলছেন এবার, অর্থাৎ মেরি উলস্টোনক্রাফট বলছেন ওমেন শুড বি স্ট্রং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি থ্রু এডুকেশন, অর্থাৎ নারী শক্তিশালী হবে কোন কোন দিক দিয়ে? মানসিকভাবে এবং দৈহিকভাবে। কিসের দ্বারা? শিক্ষার দ্বারা। তারপরে তিনি বলছেন ওমেন মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়েল এডুকেটেড, নারী অবশ্যই কি হবে? স্বনির্ভর হবে এবং শিক্ষিত হবে। তারপর তিনি আরো বলছেন র্যাশনাল, এডুকেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওমেন বিকাম অবজারভেন্ট ডটার, অ্যাফেকশনেট সিস্টার, ফেথফুল ওয়াইফ অ্যান্ড রিজনেবল মাদার, অর্থাৎ একজন যুক্তিবাদী, শিক্ষিত এবং স্বনির্ভর মহিলা কি হতে পারেন? ডটার হিসেবে অবজারভেন্ট হতে পারেন, সিস্টার হিসেবে অ্যাফেকশনেট হতে পারে, এবং ওয়াইফ হিসেবে ফেথফুল হতে পারে, এবং একজন মাদার হিসেবে সে বা তিনি রিজনেবল হতে পারেন। ঠিক আছে, তারপর মেরি বলছেন অ্যান এডুকেটেড ওম্যান হ্যাজ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউট ইন সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ একজন শিক্ষিত মহিলাই পারেন কেবলমাত্র সোসাইটির মধ্যে সামাজিক যে ক্রিয়াকলাপ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে, অর্থাৎ সোসাইটির মধ্যে নানা রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিতে একজন শিক্ষিত মহিলা অ্যাক্টিভলি সিগনিফিকেন্টলি পার্টিসিপেট করতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন, এটা তার ধারণা ছিল। এরপরে আমরা তার কতগুলো বই, অর্থাৎ তার বুকস এবং নোবেলসগুলো সম্পর্কে জানবো, যার মধ্যে তিনি 3টি বই লিখেছিলেন। 3টি বই যেমন কি কি রয়েছে? থটস অফ এডুকেশন অফ ডটার, ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন, অরিজিনাল স্টোরিজ ফ্রম রিয়েল লাইফ, এই 3টি বই তিনি রচনা করেছিলেন। তার মধ্যে এই যে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন, এই বইটা ছিল সব থেকে তার বিখ্যাত বই, এবং এই বইটা ফেমিনিস্ট যে মুভমেন্ট তৎকালীন সময়ে সেটাকে আলোকিত আরো করেছিলেন। ঠিক আছে, এবং এই বইটার জন্যই মেরি উলস্টোনক্রাফট সব থেকে বেশি পরিচিত। তারপরেই তিনি কতগুলো নোবেল রচনা করেছিলেন, যেমন কি এ ট্রাভেল ন্যারেটিভ, এ হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এ কন্ডাক্ট বুক অ্যান্ড এ চিলড্রেন্স বুক। ঠিক আছে, এই সমস্ত নোবেলগুলো তিনি লিখেছিলেন, এবং ছোট ছোট গল্প তার অনেক মানে রয়েছে আর কি। তাছাড়াও আমরা তার 3টি বই আমরা দেখতে পাচ্ছি এখানে, যার মধ্যে তার বিখ্যাত বই কি? ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। এরপর আমরা দেখে নেব যে এডুকেশন সম্পর্কে উলস্টোনক্রাফটের ওপিনিয়ন কি ছিল, অর্থাৎ শিক্ষা কি ধরনের হবে, উলস্টোনক্রাফট সেই জিনিস বোঝাতে গিয়ে তিনি কি বলেছেন। এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু হার এডুকেশন ইজ অ্যান এসেন্সিয়াল এলিমেন্ট ফর দ্য পিপল অফ দ্য সোসাইটি, অর্থাৎ তার মত অনুযায়ী শিক্ষা কি হবে? এসেন্সিয়াল এলিমেন্ট হবে। কাদের জন্য? ফর দ্য পিপল অফ সোসাইটি, অর্থাৎ সমাজে বসবাসকারী জনগণের জন্য বা লোকের জন্য। ঠিক আছে, অর্থাৎ তিনি এখানে শিক্ষাকে এসেন্সিয়াল এলিমেন্ট হিসেবে ব্যাখ্যা করছেন। তারপরে কি বলা হচ্ছে, Wollstonecraft and others criticize the traditional base education
ট্রেডিশনালি অফার্ড ওমেন, অর্থাৎ উলস্টোনক্রাফট এবং তার মতন যারা মানে যে সমস্ত ব্যক্তিবর্গরা নারীবাদীকে সমর্থন করতেন বা নারীবাদী যে ভাবধারা সেটাকে সমর্থন করতেন, তারা কি করতেন, তৎকালীন সময়ে যে ট্রেডিশনাল এডুকেশন বা গতানুগতিক যেটা শিক্ষা যেটা নারীকে প্রোভাইড করা হতো বা নারীর জন্য, সেটাকে তারা ক্রিটিসাইজ করতেন, সেটার সমালোচনা করতেন। তারপর কি বলা হচ্ছে, সি ফোকাস অন ইকুয়াল এডুকেশন ফর ওমেন অ্যাজ মেন। তিনি সর্বদাই কি করেছেন, ইকুয়াল যে এডুকেশন, সাম্যমূলক যে শিক্ষা, ঠিক আছে, নারীর জন্য তিনি সেটাকে গুরুত্ব আরোপ করেছেন, যা পুরুষকেও প্রোভাইড করা হতো বা পুরুষকেও দেওয়া হতো। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে শি অলসো মেনটেন্স দ্যাট স্কুলিং শুড বি কো এডুকেশনাল, অর্থাৎ শিক্ষায়তনের ব্যবস্থা বা স্কুলিং যে সিস্টেমটা সেটা কো এডুকেশনাল হতে হবে, সেখানে পুরুষের জন্য আলাদা শিক্ষা আর নারীর জন্য আলাদা শিক্ষা, সেটা যেন এরকম না হয়, অর্থাৎ পুরুষ এবং নারীর একত্রে শিক্ষা ব্যবস্থায় তিনি বিশ্বাসী ছিলেন। তারপরে বলা হচ্ছে উলস্টোনক্রাফট ওয়ান্টস ট্রু ইকুয়ালিটি ইন এডুকেশন ফর ওমেন্স রাইট অ্যান্ড ট্রু ফ্রিডম, অর্থাৎ তিনি এডুকেশনের মধ্যে কি চাইতেন, ট্রু ইকুয়ালিটি চাইতেন, সত্যিকারের যে সাম্যতা বা সত্যিকারের যে সাম্যবাদ সেটা তিনি চাইতেন, কি জন্য, নারীর অধিকারের জন্য এবং নারীর সত্যিকারের স্বাধীনতার জন্য। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস ইন এডুকেশন অ্যান্ড দ্য চেঞ্জেস ইন দ্য লজ নেসেসারি টু অ্যাচিভ দোজ কি অ্যাচিভমেন্টস ইন দ্য স্ট্রাগল ফর ওমেন ইকুয়ালিটি, অর্থাৎ তিনি কি চাইতেন, এডুকেশনের মধ্যে ইকুয়াল অ্যাক্সেস চাইতেন, অর্থাৎ সকলের যে সমান অধিকার এডুকেশনে অ্যাক্সেস করার, সকলের জন্য প্রবেশ অধিকার শিক্ষার মধ্যে কি থাকবে, সমান থাকবে। এবং তিনি পাশাপাশি কি চাইতেন, আইনের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন চাইতেন, যেগুলো কি হবে, নারীকে সোসাইটির মধ্যে বা সমাজের মধ্যে নারীকে ইকুয়ালিটি অ্যাচিভ করতে হেল্প করবে, তার জন্য কি এলিমেন্ট হিসেবে রোল প্লে করবে। এই জন্য তিনি এডুকেশনে ইকুয়াল অ্যাক্সেসের কথা তিনি বলেছেন এবং যে ল রয়েছে তার মধ্যে নেসেসারি চেঞ্জেসের কথা তিনি বলেছেন। এরপরে আমরা দেখে নেব তার শিক্ষা সম্পর্কে ওপিনিয়নটা কি। তার যে একটা বাণী রয়েছে, যে বাণীটা আমরা এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন বইয়ে আমরা পাই, সেখানে তিনি বলছেন আর কি শিক্ষা প্রসঙ্গে, তিনি বলছেন দ্য মোস্ট পারফেক্ট এডুকেশন ইন মাই ওপিনিয়ন ইজ সাচ অ্যান এক্সারসাইজ অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং as is best calculated to strengthen the body and form the heart, or in other words to enable the individual to attain such habits of virtue as will render it independent, অর্থাৎ তার কাছে পারফেক্ট এডুকেশন বা একটা সম্পূর্ণ শিক্ষা কি, তার মত অনুযায়ী ইন মাই ওপিনিয়ন উনি বলছেন, ঠিক আছে, তার মত অনুযায়ী তিনি বলছেন ইন সাচ অ্যান এক্সারসাইজ, তিনি একে এক এক্সারসাইজের সঙ্গে তুলনা করছেন, ক্রিয়াকলাপ অ্যাক্টিভিটির সঙ্গে তিনি তুলনা করছেন, কিসের অ্যাক্টিভিটি, অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, বোধগম্যতার, কোনো কিছুকে বোঝার চেষ্টা করার যে অ্যাক্টিভিটি। ঠিক আছে, তারপর তিনি বলছেন অ্যাজ ইজ বেস্ট ক্যালকুলেটেড, যেটা কি করবে, ক্যালকুলেট করবে, কি ক্যালকুলেট করবে, টু স্ট্রেংথেন দ্য বডি, শরীরের যে ক্ষমতা আছে সেটা, দেহের, অ্যান্ড ফর্ম দ্য হার্ট, এবং যেটা হৃদয়ের নির্মাণ করবে, হৃদয়ের গঠন করবে, সেই ধরনের শিক্ষা। ঠিক আছে, তারপরে তিনি আরো বলছেন অর ইন আদার ওয়ার্ডস, তিনি অন্য ভাষায় বলছেন আর কি, টু এনেবল দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালকে বা একজন ব্যক্তিকে সেটা এনেবল করবে, সক্ষম করে তুলবে, কি জন্য, টু অ্যাটেন সাচ হ্যাবিটস অফ ভার্চুস, ঠিক আছে, সেই ধরনের অভ্যাসগুলির জন্য যেইগুলো কি হবে, পূর্ণতা প্রাপ্তি করা হবে, অ্যাজ উইল রেন্ডার ইট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কঠোর পরিশ্রমের সঙ্গে স্বাধীনভাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শিক্ষা সম্পর্কে তার একটা ধারণা পাচ্ছি। এরপরে আমরা দেখে নেব যে এইমস অফ এডুকেশনের কথা বলতে গিয়ে বা শিক্ষার লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন। তিনি বলেছেন দ্য গোল অফ এডুকেশন উইল বি টু ব্রিং দ্য প্লেস অফ মেন অ্যান্ড উমেন ইন ওয়ান প্লেস, অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে নারী এবং পুরুষকে এক স্থানে নিয়ে আসা, একই লেভেলে নিয়ে আসা, এক স্তরে নিয়ে আসা, ইকুয়াল। তারপরে তিনি বলছেন ক্রিয়েটিং ওমেন ফর রিয়েল ফ্রিডম অ্যান্ড রিয়েল ইকুয়াল রাইটস, অর্থাৎ নারীকে গঠিত করতে হবে, নারীকে নির্মাণ করতে হবে, কিসের জন্য, ফর রিয়েল ফ্রিডম, সত্যিকারের যে বা স্বাধীনতা, মানে সত্যের যে স্বাধীনতা সেটার জন্য, আর কিসের জন্য, ফর রিয়েল ইকুয়াল রাইটস, সত্য যে সমান অধিকার সেটার জন্য। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি হবে, নারীকে এমনভাবে নির্মাণ করা, যার জন্য কিসের জন্য, নারীকে নির্মাণ করবে শিক্ষা কিসের জন্য, রিয়েল ফ্রিডমের জন্য, সত্য স্বাধীনতার জন্য বা আসল স্বাধীনতার জন্য, এবং আসল যে ইকুয়াল রাইটস আছে, যে আসল যে সমান অধিকার আছে তার জন্য। ঠিক আছে, তারপরে এখানে তিনি বলছেন মানে বলা হচ্ছে আর কি, ওয়ান অফ দ্য গোলস অফ এডুকেশন উইল বি দ্য ফিজিক্যাল অ্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট অফ ওমেন, অর্থাৎ শিক্ষার অন্যতম লক্ষ্যগুলির মধ্যে একটি হচ্ছে কি, নারীর দৈহিক এবং সর্বাঙ্গীন বিকাশ সাধন করা।
তারপরে তিনি বলছেন ইকুয়াল রাইটস, ফ্রিডম অ্যান্ড অ্যাডিকুয়েট অ্যাক্সেস টু সোসাইটি উইল বি দ্য গোলস অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি হবে? সমাজের মধ্যে ইকুয়াল রাইট, সমান অধিকার বিস্তার করা, ফ্রিডম স্বাধীনতা প্রদান করা, স্বাধিকার বা যে সার্বভৌমত্ব সেটা সোসাইটিকে দেওয়া বা সেটা সোসাইটির মধ্যে প্রতিষ্ঠিত করা, এই সমস্ত কিছু শিক্ষার গোল হবে বা লক্ষ্য হবে বা এম হবে। এরপরে কারিকুলামের কথা বলতে গিয়ে তিনি বলছেন ট্রেডিশনাল কারিকুলাম ইজ নট সুইটেবল ফর এডুকেশন। অর্থাৎ তৎকালীন সময়ের গতানুগতিক যে পাঠ্যক্রম ছিল বা পাঠ্যক্রম ব্যবস্থা ছিল সেটা শিক্ষার জন্য পর্যাপ্ত নয়। তার জন্য তিনি বলেছেন কি ট্রেডিশনাল কারিকুলাম ইজ নট সুইটেবল ফর এডুকেশন। তারপরে এখানে বলা হচ্ছে, তিনি বলছেন জেন্ডার ইকুয়ালিটি নিডস টু বি অ্যাড্রেসড ইন কারিকুলাম সিলেকশন। অর্থাৎ পাঠ্যক্রমে যখন নির্বাচন করা হবে সেই নির্বাচনের জন্য কি লিঙ্গগত যে সাম্যতা, সেই লিঙ্গগত সাম্যতাকে যেন গুরুত্ব দেওয়া হয় বা লিঙ্গগত সাম্যতার প্রয়োজনীয়তা রয়েছে কিসের জন্য? পাঠ্যক্রম নির্বাচনের জন্য, কারিকুলাম সিলেকশনের জন্য। তারপরে বলা হচ্ছে দ্য সাবজেক্টস দ্যাট উইল বি সিলেক্টেড ফর মেন ইন দ্য কারিকুলাম উইল বি ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু ওমেন। অর্থাৎ বিষয় হিসেবে পাঠ্যক্রমে যে সমস্ত বিষয়গুলোকে পুরুষের জন্য নির্বাচিত করা হবে সেইগুলি সমানভাবে নারীর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ পুরুষের জন্য যে পাঠ্যক্রম, নারীর জন্য সেই সমান পাঠ্যক্রম থাকবে। তারপর তিনি কতগুলো বিষয়কে এখানে পাঠ্যক্রম হিসেবে মানে পাঠ্যক্রমের মধ্যে যুক্ত করতে চেয়েছেন, যেগুলো হচ্ছে সাবজেক্টস টু বি অ্যাডেড ইন দ্য কারিকুলাম আর ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, মেডিসিন, ল, কমার্স, অ্যাস্ট্রোনমি, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এক্সারসাইজ এক্সেট্রা। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে তিনি পাঠ্যক্রমের মধ্যে বা কারিকুলামের মধ্যে অ্যাজ এ সাবজেক্ট তিনি ইনক্লুড করতে চেয়েছিলেন। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব মেথডস অফ এডুকেশন সম্পর্কে তার মতামতটা কি বা তার ওপিনিয়নটা কি। এখানে বলা হচ্ছে সি স্ট্রংলি অপোজ দ্য ট্রেডিশনাল মেথডস অফ টিচিং এন্ড এডুকেশন। অর্থাৎ গতানুগতিক যে পদ্ধতি আছে বা মেথড আছে তিনি সেটা বিরোধিতা করতেন শিক্ষাক্ষেত্রের জন্য। তারপরে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু হার মেথড শুড বি রিয়েলিস্টিক। অর্থাৎ মেথড কেমন হবে বা শিক্ষার পদ্ধতি কেমন হবে? বাস্তবধর্মী হবে অ্যান্ড এম্পিরিক্যাল বেস হবে, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক হবে। তারপরে কি বলা হচ্ছে শি হ্যাজ অলওয়েজ সাপোর্টেড দ্য, অর্থাৎ তিনি সর্বদাই এই সমস্ত পদ্ধতিগুলিকে সমর্থন করতেন। কি কি পদ্ধতি? প্র্যাকটিক্যাল মেথড, লজিক্যাল মেথড, গ্রুপ বেস মেথড, এক্সপিরিয়েন্স বেস মেথড। এই সমস্ত মেথডগুলিকে তিনি সর্বদাই গুরুত্ব দিতেন বা প্রাধান্য তিনি দিতেন। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব ডিসিপ্লিন বা শৃঙ্খলা সম্পর্কে তার ওপিনিয়ন কি। শি অ্যাডভোকেট এ নন ডিসক্রিমিনেটরি ডিসিপ্লিন। অর্থাৎ একটা বৈষম্যহীন শৃঙ্খলার তিনি সর্বদাই সমর্থন করতেন বা ওকালতি করতেন। অর্থাৎ তিনি চাইতেন যে শৃঙ্খলা হবে বা যে ডিসিপ্লিন হবে সেটা যেন বৈষম্যহীন হয়, সেটা যেন কারোর সঙ্গে কোনো রকমের ডিসক্রিমিনেশন না করে, বৈষম্য না করে। ঠিক আছে, সকলের জন্য সমান হবে, সেম ফর অল। তারপরেই বলা হচ্ছে হাউ এভার ইফ দেয়ার ইজ এ সেপারেট ডিসিপ্লিন বিটুইন মেন অ্যান্ড ওমেন শি হ্যাজ অপোজ সাচ টাইপ অফ ডিসিপ্লিন। অর্থাৎ যদি কোথাও পুরুষের জন্য আলাদা শৃঙ্খলা, নারীর জন্য আলাদা শৃঙ্খলা যদি থাকতেন তিনি সেই ধরনের শৃঙ্খলার বিরোধিতা করতেন। অপোজ সাচ টাইপ অফ ডিসিপ্লিন বলা হয়েছে এই কারণে। ঠিক আছে, তারপরে কি বলছে ডিসিপ্লিন উইল বি বিল্ড অন দ্য প্রিন্সিপাল অফ ইকুয়াল রাইটস। অর্থাৎ শৃঙ্খলা গড়ে উঠবে কোন নীতির ওপর ভিত্তি করে? সমান অধিকারের নীতির ওপর ভিত্তি করে শৃঙ্খলা গড়ে উঠবে। কার মতানুযায়ী? মেরি উইলস্টনক্রাফটের মতানুযায়ী। তারপরে কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু হার, অর্থাৎ তার মতানুযায়ী দ্য বেস্ট ডিসিপ্লিন ইজ টু বি সেলফ ডিসিপ্লিন। অর্থাৎ সব থেকে উত্তম শৃঙ্খলা কোনটা? সেলফ ডিসিপ্লিনকেও সর্বাপেক্ষা উত্তম শৃঙ্খলা তিনি বলছেন। সেলফ ডিসিপ্লিন মানে কি? স্বশৃঙ্খলায়িত হওয়া, নিজে নিজে শৃঙ্খলায়িত হওয়া। ঠিক আছে, অর্থাৎ শৃঙ্খলা সম্পর্কে নিজে নিজেকেই অবগত করানো। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব টিচার হিসেবে তার ওপিনিয়ন কি ছিল। তিনি বলছেন বা টিচার হিসেবে তার ওপিনিয়ন হচ্ছে টিচার মাস্ট বি বিলিভ ইন দ্য প্রিন্সিপাল অফ ইকুয়াল রাইটস। শিক্ষক কি হবে? শিক্ষক হবেন সমান যে অধিকার আছে তার নীতির উপর বিশ্বাসী। অর্থাৎ শিক্ষক বা শিক্ষককে সমান নীতির উপর বিশ্বাসী হতে হবে। তারপর বলা হচ্ছে হি অর শি উইল প্লে এ নন পার্সিয়াল রোল ইন দ্য টিচিং প্রফেশন। অর্থাৎ শিক্ষক কি করবেন? একটা পক্ষপাতিত্বহীন ভূমিকা তার যে পেশাগত মানে তার যে শিক্ষকতার পেশা রয়েছে সেখানে তিনি পালন করবেন। এই জন্য পক্ষপাতিত্বহীন বা নন পার্সিয়াল রোল বলা হয়েছে। অর্থাৎ এক কথায় শিক্ষকের পক্ষপাতিত্ব করতে মানা করা হচ্ছে এখানে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে হি অর শি উইল বি ফুলফিলড বাই দ্য কোয়ালিটি অফ ভ্যালুজ। অর্থাৎ শিক্ষক কিসের দ্বারা পরিপূর্ণ হবেন? ভ্যালুজের দ্বারা পরিপূর্ণ হবেন, মূল্যবোধের গুণাবলীর দ্বারা শিক্ষক পরিপূর্ণ হবেন। অর্থাৎ মূল্যবোধের ধারণাটা তার মধ্যে থাকবে পরিপূর্ণভাবে। তারপরে কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু হার দ্য টিচার মাস্ট বি ওয়াইজ অ্যান্ড শি অর হি উইল বি এবল টু অ্যাকসেপ্ট দ্য নোবেলটি। অর্থাৎ শিক্ষক জ্ঞানী হবেন, নলেজেবল পার্সন হবেন, মাস্ট বি ওয়াইজ।
নলেজেবল, ঠিক আছে। পাশাপাশি তিনি কি হবেন, তিনি যেন নোবেলটিকে বা নতুনত্বকে যেন একসেপ্ট করতে পারেন, এজন্যও তিনি সক্ষম হবেন। অর্থাৎ তিনি জ্ঞানী হবেন এবং নতুনত্বকে গ্রহণকারী হবেন, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব স্কুল বা বিদ্যালয় সম্পর্কে তার ওপিনিয়ন কি ছিল। তিনি বলছেন, অর্থাৎ মেরি উলস্টনক্রাফটের মতানুযায়ী, প্লেস অফ এডুকেশন মাস্ট বি বিল্ড অন দ্য প্রিন্সিপল অফ কোএডুকেশন অ্যান্ড প্রিন্সিপল অফ ইকুয়ালিটি। অর্থাৎ শিক্ষার যে স্থান বা শিক্ষার যে জায়গা, সেটা দুটো নীতির উপর ভিত্তি করে গড়ে উঠবে। কি কি? প্রিন্সিপল অফ কোএডুকেশন, অর্থাৎ কোএডুকেশনের নীতির উপর ভিত্তি করে, এবং ইকুয়ালিটির নীতির উপর ভিত্তি করে বা প্রিন্সিপল অফ ইকুয়ালিটির উপর ভিত্তি করে গড়ে উঠবে। তারপরেই বলা হচ্ছে, স্কুল শুড বি ফ্রি অ্যান্ড ওপেন ফর অল অ্যান্ড মাস্ট বি অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। অর্থাৎ বিদ্যালয় বা স্কুল কি হবে, প্রত্যেকের জন্য ফ্রি এবং ওপেন হবে, এবং সেখানে যেন প্রত্যেকে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে, তার ব্যবস্থাও সেখানে থাকবে। অর্থাৎ স্কুলকে এক কথায় ফ্রি অ্যান্ড ওপেন এবং অ্যাক্সেসিবল হওয়ার কথা তিনি বলছেন, ঠিক আছে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা মেরি উলস্টনক্রাফটের সম্পর্কে আমরা জানলাম, তার এডুকেশনাল থট সম্পর্কেও জানলাম, বা তার যে সংক্ষিপ্ত জীবনী সেখানেও আমরা সেই বিষয় সম্পর্কেও আমরা জানলাম, ঠিক আছে। তো আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, এবং ভিডিওটা করতে গিয়ে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেইগুলোও জানাবেন। এবং আপনি যদি কোনো বেটার সাজেশন থাকে বা আপনার কোনো বেটার ওপিনিয়ন থাকে, আপনি কমেন্ট সেকশনে নিশ্চয়ই কমেন্ট করে আপনি জানাবেন। ধন্যবাদ।